আজকে আমরা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। অর্থাৎ কখন ওয়ারেন্ট ছাড়াই ল এনফোর্সিং এজেন্সি, বাংলাদেশের পুলিশ, অ্যারেস্ট করতে পারে। তো আমরা জানি যে আমাদের লেটেস্ট একটা অ্যামেন্ডমেন্ট এসছে। এটির পরে টোটাল আমরা যদি দেখি 11টি ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারে। তাহলে এখানে গ্রাউন্ড হচ্ছে 11। সো আমাদের এমসিকিউজে যদি আসে যে কয়টা গ্রাউন্ডে পুলিশ হচ্ছে ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারে, তখন আমরা হচ্ছে আনসার করব 11টা। এখন ব্রড কোয়েশ্চেন, আমাদের ইউনিভার্সিটি বলি আর ল রিলেটেড যে কম্পিটিটিভ এক্সামসগুলো আছে সেই জায়গাতে এখান থেকে কোয়েশ্চেন ফ্রিকোয়েন্টলি আসে। এবং অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি আমাদের আসলে জানা উচিত যে পুলিশ আমাকে কখন কখন ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারে আর কখন কখন ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারে না। তো আজকে আমরা হচ্ছে সেই টপিকসটা পড়বো যে হোয়েন পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। এটা আছে হচ্ছে 54 ধারায়। কিসের 54 ধারা? সিআরপিসি, যেটাকে বলে হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিজার। তো কোড অফ ক্রিমিনাল প্রসিজারের 1898 সালের এই আইন অনুযায়ী 54 ধারায় 11টা ধারা বর্ণনা করা আছে। তো আমরা একটা একটা করে দেখি। বলা হচ্ছে যে এনি পুলিশ অফিসার মে উইদাউট অ্যান অর্ডার ফ্রম এ ম্যাজিস্ট্রেট অ্যান্ড উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট। অর্থাৎ এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্ট ছাড়াই, মানে ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়াই অথবা ওয়ারেন্ট ছাড়াই নিম্নোক্ত কেসগুলোতে সে অ্যারেস্ট করতে পারে। তো আমরা হচ্ছে যে ফার্স্ট কেস কোনটা? এনি পারসন হু কমিটস ইন দ্য প্রেজেন্স অফ এ পুলিশ অফিসার আ কগনাইজেবল অফেন্স। অর্থাৎ আমাদের যে ডেফিনেশন ক্লজ আছে সেখানে কগনাইজেবল অফেন্সকে বলা আছে যে যেই অপরাধগুলোর কারণে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারে সেগুলোকে হচ্ছে কগনাইজেবল অফেন্স বলা হয়, সেগুলোকে হচ্ছে কগনাইজেবল অফেন্স বলা হয়। সো কগনাইজেবল অফেন্স আসলে হচ্ছে যেই অফেন্সগুলোর নেচার একটু গ্রেভ, একটু সিরিয়াস, এবং লাইক হচ্ছে মার্ডার, রেপ। সো এই জিনিসগুলা হচ্ছে কি বলা হচ্ছে কগনাইজেবল অফেন্স। তো কগনাইজেবল অফেন্সের কারণে পুলিশ হচ্ছে কখন অ্যারেস্ট করতে পারে? ফার্স্টলি এনি পারসন হু কমিটস ইন দ্য প্রেজেন্স অফ এ পুলিশ অফিসার আ কগনাইজেবল অফেন্স। কোনো একজন পুলিশ অফিসারের উপস্থিতিতে কেউ যদি একটা কগনাইজেবল অফেন্স সংগঠিত করে তাহলে সেখানে কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে। তারপরে হচ্ছে 2 নম্বরটা বলা হচ্ছে এনি পারসন এগেইনস্ট হুম আ রিজনেবল কমপ্লেইন্ট। এই যে রিজনেবল শব্দটা, এই শব্দটা হচ্ছে যে রিসেন্টলি মানে লাস্ট অ্যামেন্ডমেন্টে যুক্ত হয়েছে। এটা নিয়ে হচ্ছে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশের একটা কেস ছিল, সেই কেসে কিছু রিকমেন্ডেশনস ছিল। সো রিকমেন্ডেশনসের মধ্যে বলা ছিল যে কোনো ভেগ ওয়ার্ড থাকা যাবে না, যে একটা সাসপিশন তার বা একটা কমপ্লেইন তার নামে ইস্যুজ হয়েছে, তো তাকে আমি হচ্ছে যে কোন বেসিসে আসলে ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করছি এর একটা সুনির্দিষ্ট চেঞ্জেস মানে অ্যাক্টে আসা উচিত। তো সেই অ্যামেন্ডমেন্টটা অলরেডি চলে এসছে যে এনি পারসন এগেইনস্ট হুম আ রিজনেবল কমপ্লেইন্ট হ্যাজ বিন মেড অর ক্রেডিবল ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড অর এ রিজনেবল সাসপিশন এক্সিস্ট দ্যাট he has committed a cognizable offense punishable with imprisonment for a term which may be less than 7 years or which may extend to 7 years whether with or without fine if the following conditions are satisfied. তো প্রথম প্যারাগ্রাফটাতে দুইটা পার্টে বা দুইটা কন্ডিশনেরকে ভাগ করা হয়েছে। প্রথম পার্টটা হচ্ছে যে তার এগেইনস্টে রিজনেবল কমপ্লেইন করতে হবে, কেউ একজন তার এগেইনস্টে একটা ক্রেডিবল বা একটা রিজনেবল কমপ্লেইন লস করেছে, সেটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের মাধ্যমে হতে পারে, অর ক্রেডিবল ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড সোর্সের মাধ্যমে বা অন্য কোনো উইটনেসের মাধ্যমে বা এনি আদার পার্সনের মাধ্যমে একটা রিজনেবল কমপ্লেইন। আমি বারবার বলছি যে শব্দটার উপর এমফেসাইজ দিচ্ছি সেটা হচ্ছে রিজনেবল কমপ্লেইনটা রিজনেবল হতে হবে, যে একটা অর্ডিনারি প্রুডেন্সের মানুষ যাতে জিনিসটা বুঝে যে না জিনিসটা হচ্ছে রিজনেবল। অর আ রিজনেবল সাসপিশন এক্সিস্ট, সন্দেহ যদি হয় তাও সেটা রিজনেবল হতে হবে। সাপোজ মেট্রো স্টেশনে একটা মানুষ ব্যাগ নিয়ে যাচ্ছে, তার ব্যাগটা অনেক মোটা মনে হচ্ছে, তো এটা একটা রিজনেবল সাসপিশন যে ব্যাগের মধ্যে আনঅথরাইজড সাবস্টেন্স থাকতে পারে।
তো সেক্ষেত্রে পুলিশ চেক করলো, ব্যাপারটা কিন্তু রিজনেবল। সো এরকম রিজনেবল সাসপিশন থাকতে হবে যে সে এমন একটা কগনাইজেবল অফেন্স কমিট করছে যেটার পানিশমেন্ট হচ্ছে মিনিমাম, মানে যেটার পানিশমেন্ট হচ্ছে আপ টু 7 ইয়ার্স অথবা 7 ইয়ার্স, সেটা উইথ ফাইন হতে পারে অথবা উইদাউট ফাইন হতে পারে, সাবজেক্ট টু ফলোয়িং দিস কন্ডিশনস। প্রথম কন্ডিশনটা কি? The police officer has reason to believe on the basis of such complaint, information or suspicion that such person has committed the said offense. যেটা আমি একটু আগে ডিসকাস করলাম যে পুলিশ অফিসারের কাছে একজন অর্ডিনারি প্রুডেন্সের মানুষ হিসেবে মনে হতে হবে যে হ্যাঁ সাসপিশনটা রিজনেবল। দ্য পুলিশ অফিসার ইজ স্যাটিসফাইড দ্যাট সাচ অ্যারেস্ট ইজ নেসেসারি। আরও একটা কন্ডিশন আছে যে পুলিশ অফিসার যদি মনে করে, স্যাটিসফাইড হয়, সে যদি মনে করে যে হ্যাঁ এই অ্যারেস্টটা জরুরি, গ্রেফতারটা জরুরি, কেন? টু প্রিভেন্ট সাচ পারসন ফ্রম কমিটিং এনি ফার্দার অফেন্স, তাকে যাতে অন্য কোনো ফার্দার অফেন্স না করে সেই জন্য তাকে প্রিভেন্ট করা। ফর প্রপার ইনভেস্টিগেশন অফ দ্য অফেন্স, অফেন্সের প্রপার ইনভেস্টিগেশনের জন্য তাকে আসলে হচ্ছে বার করে রাখা উচিত, তাকে অ্যারেস্ট করা উচিত, তাইলেও করতে পারে। টু প্রিভেন্ট সাচ পারসন ফ্রম কজিং দ্য এভিডেন্স অফ দ্য offense to disappear or tampering with such evidence in any manner. অনেক সময় দেখা যায় যে অনেক শক্তিশালী অপরাধীরা তারা কোনো একটা গ্রেভ ক্রাইম করার পরে সেই এভিডেন্সগুলো টেম্পার করার চেষ্টা করে, বা তারা হচ্ছে যে ভিকটিমের ফ্যামিলিকে বা উইটনেসদেরকে বিভিন্নভাবে থ্রেট করে, বিভিন্নভাবে হুমকি দেয়। যেমন আজকেই খুলনাতে হচ্ছে আদালত চত্বরে হাজিরা দিতে এসে মার্ডারের ঘটনা ঘটছে। তো পুলিশ যদি মনে করে, পুলিশ অফিসার যদি মনে করে যে হ্যাঁ এই তিনটা কন্ডিশনের জন্য, একটা হচ্ছে যে তাকে যাতে ফার্দার কোনো অফেন্স না করে এটার জন্য, প্রপার ইনভেস্টিগেশনের জন্য, এবং তাকে এই টেম্পারিং করার থেকে বিরত রাখার জন্য অ্যারেস্ট করা জরুরি। ওকে, সো তাইলেও হচ্ছে যে তাকে পুলিশ হচ্ছে অ্যারেস্ট করতে পারবে। এখন আসি আমার ডি নাম্বার অপশনটাতে। ডি নাম্বারে বলা হচ্ছে কি, টু প্রিভেন্ট সাচ পারসন ফ্রম মেকিং এনি ইন্ডিউসমেন্ট, থ্রেট অর প্রমিস টু এনি পারসন অ্যাকোয়েন্টেড উইথ দ্য ফ্যাক্টস অফ দ্য কেস সো অ্যাজ টু ডিসুয়েড হিম ফ্রম ডিসক্লোজিং সাচ ফ্যাক্টস টু দ্য কোর্ট অর টু দ্য পুলিশ অফিসার। যেটা বললাম যে আসামি হচ্ছে অনেক সময় মানে যে ক্রাইমটা অ্যাকচুয়ালি করছে, যে গ্রেভ ক্রাইমটা করছে, কগনাইজেবল অফেন্স সংগঠিত করছে, উই আর টকিং অ্যাবাউট কগনাইজেবল অফেন্স যেটা সিরিয়াস ইন নেচার। আবার হচ্ছে 141 ধারা অনুযায়ী যে আনলফুল অ্যাসেম্বলি ছিল, এটাও কিন্তু কগনাইজেবল অফেন্স। সো এই অবৈধ সমাবেশ থেকেও কিন্তু পুলিশ হচ্ছে ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারে। ওকে, সো এটা হচ্ছে আমাদের পেনাল কোড 1860-তে রয়েছে। তো যখন আমরা পেনাল কোড করবো তখন ওইটা আমরা হচ্ছে যে দেখবো আর কি। ওকে, এরপরে হচ্ছে অ্যাজ আনলেস সাচ পারসন ইজ অ্যারেস্টেড হিজ প্রেজেন্স ইন দ্য কোর্ট হোয়েন এভার রিকোয়ার্ড ক্যান নট বি এনশিওর। যদি তাকে অ্যারেস্ট করা না হয় তাহলে তাকে কোর্টে তার প্রেজেন্স এনশিওর করা যাবে না। সে হচ্ছে সীমানা দিয়ে পালিয়ে যেতে পারে, বা সে হচ্ছে আত্মগোপনে চলে যেতে পারে, তাকে পরবর্তীতে আর কোর্টে হাজিরা দেওয়া সম্ভব নাও হতে পারে। এই সাসপিশন, এই রিজনেবল সাসপিশন পুলিশের মধ্যে, পুলিশ অফিসারের মধ্যে আছে। অ্যান্ড দ্য পুলিশ অফিসার শ্যাল রেকর্ড ওয়াইল মেকিং সাচ অ্যারেস্ট হিজ রিজনস ইন রাইটিং। তো সে কি জিনিস ভেবে, এর মধ্যে কোন রিজনটা ভেবে সে হচ্ছে তাকে অ্যারেস্ট করছে উইদাউট ওয়ারেন্টে, সেই জিনিসটা কিন্তু তাকে রেকর্ডে লিখতে হবে। প্রোভাইডেড দ্যাট a police officer shall in all cases where the arrest of a person is not required under the provisions of this subsection record the reasons in writing for not making the arrest. যদি এই সাবসেকশনের অধীনে অ্যারেস্ট করার প্রয়োজন না হয় সেই রিজনটাও লিখতে হবে যে কেন পুলিশ অফিসার মনে করছে না। সাপোজ হচ্ছে একজন একটা গ্রেভিয়াস অফেন্স করছে, সেটা কগনাইজেবল অফেন্স, তো পুলিশ অফিসার মনে করছে যে না, সে এই যে সাবসেকশনগুলো ছিল যে হচ্ছে সে কোনো ফার্দার অফেন্স করবে, তারপরে হচ্ছে সে টেম্পারিং করবে এভিডেন্স, তারপরে হচ্ছে সে থ্রেট করবে উইটনেসদেরকে বা যারা হচ্ছে ওই কেসের ভিকটিম, বা হচ্ছে তার প্রেজেন্স এনশিওর করা যাবে না, এই ধরনের কোনো জিনিস ওর মধ্যে হচ্ছে নাই, পুলিশ অফিসারের কাছে মনে হয়েছে বা তার রিজনেবল একটা বিলিফ তৈরি হয়েছে, তো তখনও কিন্তু সে হচ্ছে অ্যারেস্ট নাও করতে পারে, অ্যান্ড সেই রিজনটাও তাকে লিখতে হবে। তো আমরা হচ্ছে 3 নাম্বার পয়েন্টটা দেখি যে 3 নাম্বার গ্রাউন্ডে কিভাবে অ্যারেস্ট করতে পারে। এনি পারসন এগেইনস্ট হুম ক্রেডিবল ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড দ্যাট হি হ্যাজ কমিটেড আ কগনাইজেবল অফেন্স পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম হুইচ মে এক্সটেন্ড টু মোর দ্যান 7 years whether with or without fine or with death sentence, and the police officer has reason to believe on the basis of that information that such person has committed the said offense. অর্থাৎ 7 এর আপওয়ার্ড
7 বছরের উপরে যে পানিশমেন্টগুলো আছে উইথ অর উইদাউট ফাইন, সেটা ডেথ সেন্টেন্সও ইনক্লুডেড। সো 7 বছরের উপরের যে পানিশমেন্টগুলো আছে এই ধরনের কোনো অফেন্স সে যদি করে থাকে তাহলে হচ্ছে উপরের যে গ্রাউন্ডগুলো ছিল, যে 5টা সাব গ্রাউন্ড যে ছিল, এই 5টা সাব গ্রাউন্ড পুলিশ অফিসারকে ফলো করার প্রয়োজন এখানে নাই। এখানে থার্ডলি তাকে হচ্ছে এম্পাওয়ার করা হয়েছে যে সে ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারবে। ফোর্থলি 4 নম্বর গ্রাউন্ডটা বলা হচ্ছে যে এনি পার্সন হ্যাভিং ইন হিজ পজিশন উইদাউট লফুল এক্সকিউজ দ্য বার্ডেন অফ প্রুভিং হুইচ এক্সকিউজ শ্যাল লাই অন সাচ পার্সন ইন ইমপ্লিমেন্ট অফ হাউস ব্রেকিং। হাউস ব্রেকিং খুবই সিভিয়ার একটা অফেন্স ছিল একটা টাইমে। তো হাউস ব্রেকিং কি, এটা ডেফিনেশন হচ্ছে পেনাল কোড 1860-তে আছে। তো এই আইনটা যেহেতু একটা কলোনিয়াল ল, 1860 সালের তৈরি, তো ওই সময়টাতে হচ্ছে যে মানে রাতের বেলা মানুষের ঘর ভেঙে প্রবেশ করার একটা মানে প্র্যাকটিস ছিল। তো এটাকে খুব সিভিয়ার অফেন্স হিসেবে দেখা হইতো। তো যদি এমন হয় যে হাউস ব্রেকিংয়ের এই অফেন্সটার যে প্রুফের যে দায়, এই দায়টা হচ্ছে যে কনভিক্টেড বা যে অ্যাকিউজ তার উপরেই আছে, তাহলে তাকেও হচ্ছে অ্যারেস্ট করতে পারে। Fifthly, any person who has been proclaimed as an offender either under this code or by order of the government, এই কোডের আন্ডারে সে হচ্ছে অফেন্ডার হয়ে গেছে বা সে হচ্ছে প্রোক্লেইমড অ্যাজ অফেন্ডার, অথবা গভর্নমেন্ট কোনো আদেশের মাধ্যমে ঘোষণা করছে যে সে হচ্ছে অপরাধী, তাইলেও তাকে হচ্ছে ওয়ারেন্ট ছাড়াই কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারে। Sixthly, any person in whose possession anything is found which may reasonably be suspected to be stolen property and who may reasonably be suspected of having committed an offense with reference to such thing. Stolen property, recovery of stolen property হচ্ছে যে theft, dacoity, তারপর হচ্ছে extortion, এই ক্রাইমগুলোর মাধ্যমে যে সম্পদগুলা হচ্ছে যে নেওয়া হয়েছে, এই সম্পদগুলাকে স্টোলেন প্রপার্টি হিসেবে টার্ন করা হচ্ছে। তো এইটাও আবার হচ্ছে পেনাল কোডের মধ্যে খুব সুন্দর করে ডিটেইলসে বর্ণনা করা আছে 410 থেকে সাবসিকুয়েন্ট সেকশনগুলোতে। তো বলা হচ্ছে যে কারোর কাছ থেকে যদি হচ্ছে এই স্টোলেন প্রপার্টিগুলা পাওয়া যায়, whose possession anything is found which may reasonably be suspected to be stolen property, স্টোলেন প্রপার্টি হতে হবে, ইটস নট নেসেসারি যদি পুলিশ অফিসারের কাছে মনে হয় যে হ্যাঁ এটা স্টোলেন প্রপার্টি হতে পারে। তখন সাপোজ হচ্ছে যে একটা করাইল বস্তিতে সাপোজ হচ্ছে আমি ধরে নিলাম যে কোহিনূর হীরা পাওয়া গেল একটা মানুষের বাসায়, করাইল বস্তিতে বা যে কোনো একটা গরিব মানুষের ঘরে একটা কোহিনূর হীরা যেটা আছে ওইটা সাপোজ পাওয়া গেল, আমি ধরে নিচ্ছি একটা ইমাজিনারি সিচুয়েশন। এখন একটা পুলিশ অফিসার এটা ডিসকভার করলো, সো পুলিশ অফিসারের তো রিজনেবল সাসপিশন হওয়া খুবই স্বাভাবিক যে এই জিনিসটা খুবই এক্সক্লুসিভ একটা জিনিস, এই জিনিসটা কিভাবে আসলো, সো ইট মে বি স্টোলেন প্রপার্টি। তখন পুলিশ অফিসার কিন্তু অ্যারেস্ট করতে পারে। এটা হচ্ছে 6 নাম্বারটাতে, আর এটা হচ্ছে 5 নাম্বারটাতে। ওকে, 7 নাম্বারটাতে বলা হচ্ছে কি, এনি পার্সন হু অবস্ট্রাক্ট আ পুলিশ অফিসার হোয়াইল ইন দ্য এক্সিকিউশন অফ হিজ ডিউটি আর হু হ্যাজ এসকেপড অর অ্যাটেম্পটস টু এসকেপ ফ্রম লফুল কাস্টাডি। তো বলা হচ্ছে যে পুলিশ অফিসারের যে দায়িত্ব আছে, আই রিপিট দায়িত্বের বাইরে গিয়ে সে যদি কিছু করে বা সে যদি অবৈধ কিছু করে সেটার প্রোটেকশন কিন্তু এখানে দেয় নাই। বলা হচ্ছে যে আ পুলিশ অফিসার হোয়াইল ইন দ্য এক্সিকিউশন অফ হিজ ডিউটি অর হু হ্যাজ এসকেপড অর অ্যাটেম্পটস টু এসকেপ ফ্রম লফুল কাস্টাডি, অর্থাৎ যে লফুল কাস্টাডি আছে সেটা পুলিশ কাস্টাডি হতে পারে, তারপরে আদালতে নেয়ার সময় যে প্রিজন সেল থাকে ওখান থেকে পালিয়ে যেতে পারে অনেক সময় আসামি, মাঝে মধ্যে বাংলাদেশেও হয় এরকম। সো এই আসামিদেরকেও বা হচ্ছে এই অ্যাকিউজদেরকেও কিন্তু পুলিশ ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারে। 8 নম্বরটাতে বলা হচ্ছে এনি পার্সন হু ইজ রিজনেবলি সাসপেক্টেড অফ বিং ডিজার্টার ফ্রম দ্য আর্ম ফোর্সেস অফ বাংলাদেশ। অনেক সময় দেখা যায় যে আর্ম ফোর্সেস থেকে অনেকে পালিয়ে আসে ট্রেনিং সহ্য করতে না পেরে বা অন্য কোনো রিজনে, তো তাদেরকেও হচ্ছে ওয়ারেন্ট ছাড়াই কিন্তু অ্যারেস্ট করা যাবে। এরপরে হচ্ছে 9 নম্বরটাতে বলা হচ্ছে এনি পার্সন হু হ্যাজ বিন কনসার্নড ইন অর এগেইনস্ট হুম a reasonable complaint has been made or credible information has been received or a reasonable suspicion exists of his having been concerned in any act committed at any place out of Bangladesh which
if committed in Bangladesh would have been punishable as an offense and for which he is under any law relating to extradition or otherwise liable to be apprehended or detained in custody in Bangladesh. তো এখানে অনেক বড় একটা সেকশন, জিনিসটা খুব সহজ। বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এমন কোনো অপরাধের সাথে কনসার্ন মানে হচ্ছে জড়িত থাকে অথবা যার এগেইনস্টে একটা ক্রেডিবল কমপ্লেইন্ট হচ্ছে মেড হয়েছে অথবা একটা ইনফরমেশন পাওয়া গেছে অথবা কোনো একটা রিজনেবল সাসপিশন মানে সংশয়, যৌক্তিক সংশয় আছে তার ব্যাপারে যে এমন একটা কাজ যেটা বাংলাদেশের বাইরে ঘটছে, কিন্তু সেটা যদি বাংলাদেশে ঘটতো তাহলে এটা একটা অফেন্স হতো এবং সেই অফেন্সের কারণে এক্সট্রাডিশন অর্থাৎ বন্দি প্রত্যর্পণ চুক্তি, বন্দি বিনিময় চুক্তি, এই চুক্তির আন্ডারে অথবা যে কোনোভাবে সে হচ্ছে ডিটেইনড বা হচ্ছে যে কাস্টাডিতে থাকার জন্য লায়াবল, তাকেও কিন্তু অ্যারেস্ট করতে পারবে পুলিশ। অর্থাৎ এমন কোনো অপরাধ যেটা বাংলাদেশে করলে কি হতো, অপরাধ হতো, অথবা বাংলাদেশের সাথে এক্সট্রাডিশন চুক্তি আছে অথবা অন্য যে কোনোভাবে সে হচ্ছে লায়াবল এখানে অ্যাপ্রিহেন্ডেড হওয়ার জন্য, তাকেও কিন্তু ওয়ারেন্ট ছাড়াই হচ্ছে অ্যারেস্ট করতে পারবে। 10thly, any released convict committing a breach of any rule made under section 565 subsection 3 subsection 3 আন্ডারে সেকশন 555 সাবসেকশন 3 আন্ডারেও সে যদি এই রুলটা হচ্ছে যে ব্রিচ করে তাইলেও তাকে হচ্ছে যে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা যাবে, মানে জামিনের শর্ত যদি ভঙ্গ করে আর কি। 11thly, আমাদের লাস্ট যেটা বলা হচ্ছে এনি পারসন ফর হুজ arrest a requisition has been received from another police officer provided that the requisition specifies the person to be arrested and the office or other cause for which the arrest is to be made and it appears therefrom that the person might lawfully be arrested without a warrant by the officer who issued the requisition. তো বলা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব, তাদের কাছে অনেক পুলিশ হচ্ছে রিকুইজিশন করে বা রিকুইজিশন সেন্ড করে যে হচ্ছে অমুক আসামিকে অ্যারেস্ট করা প্রয়োজন বা অমুক কেসের সাসপেক্টকে অ্যারেস্ট করা প্রয়োজন এবং যিনি হচ্ছে রিকোয়েস্টটা করছেন উনি হচ্ছে মানে এমপাওয়ার্ড আর কি, এটাও সে হচ্ছে যে জানায় আর কি। তো এই ধরনের রিকুইজিশন পেলে অ্যারেস্ট করা যাবে, যার এগেইনস্টে রিকুইজিশন হয়েছে যে সে একটা হচ্ছে কগনাইজেবল অফেন্স করছে বা হচ্ছে ওই যে সাবজেক্ট টু ফলোইং কন্ডিশনস যেগুলো ছিল যে যার এগেইনস্টে হচ্ছে রিজনেবল সাসপিশন অ্যারাইজ করবে, তাকে কিন্তু রিকুইজিশনের কারণে অ্যারেস্ট করা যাবে। তারপরে বলা হচ্ছে 2 নম্বর সাবসেকশনটাতে কি বলা হচ্ছে দেখো, নো পুলিশ অফিসার শ্যাল অ্যারেস্ট আ পারসন আন্ডার দিস সেকশন ফর দ্য পারপাস অফ ডিটেইনিং হিম আন্ডার এনি ল প্রোভাইডিং ফর প্রিভেন্টিভ ডিটেনশন। তো প্রিভেন্টিভ ডিটেনশন মানে কি, মানে হচ্ছে যে নিবর্তনমূলক আইন, যে বেশ কিছু গ্রেভিয়াস অফেন্স আছে, গ্রেভ অফেন্স আছে, যেই অফেন্সগুলোতে আসলে আটকে রাখা হয়। সো এটা হচ্ছে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ কেসে বলা ছিল যে হচ্ছে এই 54 ধারাটার এই প্রিভেন্টিভ ডিটেনশনের সবচেয়ে বেশি মিসইউজটা হয়, পলিটিক্যাল ওয়েপন হিসেবে এটা কাজ করে। সো এই পলিটিক্যাল ওয়েপনাইজেশন অফ করার জন্য কিন্তু এটা বলা হয়েছে। এটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে সাবসেকশন 54 ওয়াজ সাবস্টিটিউটেড বাই সেকশন 5 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, যেটা আমি বলছিলাম যে 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন মন্ত্রণালয় একটি সংশোধনী নিয়ে এসছে এবং এখানে বেশ কিছু চেঞ্জেস আসছে। আগে ছিল হচ্ছে যে 9টা ক্ষেত্রে হচ্ছে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট হতো, এখন কিন্তু এটা 11টা গ্রাউন্ড। সো তাইলে আমরা যদি একদম শুরু থেকে গ্রাউন্ডগুলো একবার করে হচ্ছে যে সাম আপ করি বা রিভিউ করি, তাইলে হচ্ছে যে পুলিশ অফিসারের উপস্থিতিতে কেউ যদি কগনাইজেবল অফেন্স করে, 2 নম্বরটা হচ্ছে যে 7 বছরের কম বা 7 বছর এরকম কোনো অপরাধ যদি সংগঠিত হয় বা সংগঠিত হওয়ার কোনো তথ্য পাওয়া যায় বা কোনো সংশয়, রিজনেবল সংশয় তৈরি হয় যে এরকম একটা অপরাধ সে করতে পারে, এবং তার সাথে আরও কিছু কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে যে পুলিশ অফিসার যদি মনে করে যে হ্যাঁ এই অপরাধীকে হচ্ছে অন্য কোনো অপরাধ থেকে বা ফার্দার অফেন্স থেকে প্রিভেন্ট করার জন্য অ্যারেস্টটা নেসেসারি, ইনভেস্টিগেশন করার জন্য এটা নেসেসারি, বা হচ্ছে যে টেম্পারিং বা ডিসঅ্যাপিয়ারের জন্য তাকে আটকাতে হবে এটার জন্য নেসেসারি, অথবা সে হচ্ছে উইটনেসদেরকে ইনডিউসমেন্ট বা থ্রেট দিবে এটার জন্য নেসেসারি, এবং তার কোর্টে প্রেজেন্সটা ইনশিওর করা যাবে না। সো এই রিজনগুলোর কারণে 7 বছরের বা 7 বছরের কম অপরাধের ক্ষেত্রে এই কগনাইজেবল অফেন্সগুলোকে তোমার হচ্ছে যে উইদাউট ওয়ারেন্ট কিন্তু অ্যারেস্ট করা যায়। এরপরে বলা হচ্ছে যে
থার্ড রিজনটা 7 বছরের উপর থেকে যেগুলো আছে সেগুলাতে হচ্ছে অ্যারেস্ট করতে পারবে। 4 নম্বরটাতে বলা হচ্ছে যে ওই যে হাউস ব্রেকিংয়ের যদি কোনো ইমপ্লিকেশন থাকে এবং যে এই প্রুফের যে রেসপন্সিবিলিটি এটা যদি যিনি কনভিক্টেড ওনার উপরে থাকে তাহলে তাকে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা যায়। 5 নম্বরে বলা হচ্ছে যে হচ্ছে এই কোর্ট দ্বারা প্রোক্লেইমড হয়েছে একজন অফেন্ডার হিসেবে অথবা গভর্নমেন্টের কোনো অর্ডার দিয়ে অফেন্ডার হিসেবে প্রোক্লেইমড হয়েছে তাকে অ্যারেস্ট করা যাবে উইদাউট ওয়ারেন্ট। সিক্সথলি, এনি পারসন যার কাছে হচ্ছে স্টোলেন প্রপার্টি বা যার কাছে এমন কোনো প্রপার্টি পাওয়া গেছে যেটা রিজনেবলি সাসপিশন হচ্ছে যেটা স্টোলেন প্রপার্টি, তাকেও অ্যারেস্ট করা যাবে। সেভেন্থলি বলা হচ্ছে যে পুলিশ অফিসারের দায়িত্ব চলাকালীন সময়ে লফুল এক্সিকিউশনে কেউ যদি বাধা দেয় অথবা কাস্টাডি থেকে যদি পালাতে বা পালানোর চেষ্টা করে তাহলে তাকেও হচ্ছে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা যাবে। এরপরে বলা হচ্ছে যে কোনো পার্সন যদি ডেজার্টার হয়, বাংলাদেশের যে আর্ম ফোর্সেস আছে, আর্ম ফোর্সেস হচ্ছে 3টা, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিমান, নৌ এবং সেনা, এই থেকে যদি পালিয়ে আসে তাকেও হচ্ছে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা যাবে। 9th বলা হচ্ছে যে এমন কোনো অপরাধ বা এমন কোনো ব্যক্তি যে এমন একটা অপরাধে সংগঠিত ছিল যেটা যদি বাংলাদেশে হতো সেটা অপরাধ হতো এবং বন্দি প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে সে হচ্ছে লায়াবল এখানে হচ্ছে কাস্টাডিতে নেয়ার জন্য, তাকেও অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট করা যাবে। 10 নম্বরে বলা হচ্ছে যে জামিনের শর্ত ভঙ্গ, যেটা সেকশন 565 সাবসেকশন 3-তে বলা আছে। এবং 11 নম্বরটাতে বলা হচ্ছে যে যার এগেনস্টে একটা রিকুইজিশন সেন্ড করা হয়েছে যে তাকে আসলে অ্যারেস্ট করা প্রয়োজন, কোনো পুলিশ অফিসার যিনি এম্পাওয়ার্ড অ্যাকচুয়ালি অ্যারেস্ট করার জন্য তিনি রিকুইজিশনটা সেন্ড করছেন। এবং এখানে একটা হচ্ছে যে নেগেটিভ কমান্ডের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে করা যাবে না, যে প্রিভেন্টিভ ডিটেনশনের কোনো অপরাধের ক্ষেত্রে বা প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য, প্রিভেন্টিভ ডিটেনশনের লতে কাভার করে এরকম অফেন্সগুলোর জন্য এই 54 ধারা অ্যাপ্লাই করা যাবে না। সো এই যে এই 54 ধারার একটা খুব চমৎকার উদাহরণ আছে হচ্ছে 12 ফেল মুভিতে। 12 ফেল মুভিতে যখন হচ্ছে ওর বন্ধুকে অ্যারেস্ট করে তখন ও গিয়ে হচ্ছে কিন্তু এটা বলে যে এটা তো কগনাইজেবল অফেন্স না। সো কগনাইজেবল অফেন্স না হলে তো আপনি অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট করতে মানে আপনি ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারেন না। সো এক্স্যাক্টলি এই 54 ধারাটাও এটাই বলা হচ্ছে যে কখন কখন ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারে। সো তার মানে হচ্ছে কগনাইজেবল অফেন্স হতে হবে। তো কগনাইজেবল অফেন্স কি? কগনাইজেবল অফেন্স হচ্ছে যে অফেন্সগুলো একটু সিভিয়ার, একটু মানে সিরিয়াস প্রকৃতির এবং যার কারণে যেই অপরাধগুলোর জন্য পুলিশ হচ্ছে ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারে সেই অপরাধগুলোকে বলা হচ্ছে অ্যারেস্ট, বা সেই অপরাধগুলোকে বলা হচ্ছে কগনাইজেবল অফেন্স। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। আই হোপ যে আপনারা বা তোমরা যারা ভিডিওটা দেখবা বা দেখছো তারা সব বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সো তোমরা যদি হচ্ছে নেক্সটে কোনো টপিকস নিয়ে প্রবলেম ফেস করো তাহলে আমাকে জানাতে পারো। সো আমি চেষ্টা করব তোমাদের এই ভিডিওগুলো দিয়ে তোমাদেরকে যতটুকু সম্ভব আমার নলেজ শেয়ার করার জন্য এবং হেল্প করার জন্য। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। হোপফুলি তোমাদের আইন শেখা আরও বর্ণিল হোক, আনন্দময় হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাগ করা হয়েছে। প্রথম পার্টটা হচ্ছে যে তার এগেইনস্টে রিজনেবল কমপ্লেইন করতে হবে, কেউ একজন তার এগেইনস্টে একটা ক্রেডিবল বা একটা রিজনেবল কমপ্লেইন লস করেছে, সেটা ফার্স্ট ইনফরমেশন